লাস্ট শাকিব খানের ব্যাপারেও এইসব কথা যখন উঠছিল তখন আমার মনে হয় আচ্ছা শাকিব খানকেও তো ছাড়ে নাই, তো ওই সময় আমি কত ডিপ্রেস হয়ে গেছিলাম বুঝতে পারছিলেন। এবার নিজের দ্বিতীয় স্বামী নিয়ে মুখ খুললেন চিত্রনায়িকা পরীমণি, কিন্তু এ নিয়ে বেশ দুশ্চিন্তায় পরীমণি। তিনি বলেন, যেখানে শাকিব খানকে দ্বিতীয় বিয়ে নিয়ে ভক্তরা অনেক কটু কথা বলেছে, সেখানে আমি তো তার চেয়ে অনেক জুনিয়র, আমাকে তো আরো কত কি বলবে এই ভেবেই অনেক ডিপ্রেশনে চলে গেছিলাম। এরপর পরীমণিকে জিজ্ঞাসা করা হয়, আপনি যে দ্বিতীয় স্বামী নিয়ে আছেন, আপনার প্রথম স্বামী শরীফুল রাজকে নিয়ে আপনার কি মন খারাপ করে না? উত্তরে পরীমণি জানায়, জানি না, আমার মনে হয় যেটা গেল তো গেল, ওইটা তো আর ফিরে পাবো না, তো ওটা নিয়ে পড়ে থাকলে আসলে কিছু হবে না। ওটা দিয়ে হয় যে আপনি যদি ভালো কোনো অভিজ্ঞতা আপনার জীবন অর্জন করেন তাহলে ওটা আসলে জীবনে একটা গুড মেমোরিজ, এবং যদি ব্যাড কিছু হয় ওটা যত তাড়াতাড়ি আপনি ভুলে যেতে পারেন, মানে চেষ্টা তো করেন, অন্তত ভুলে তো যাওয়া সম্ভব না। সাংবাদিক পরীমণিকে আরও জিজ্ঞাসা করেন, আপনার তো দিন দিন বয়স হয়ে যাচ্ছে, তার উপর আপনি এখন দ্বিতীয় স্বামী নিয়ে ব্যস্ত আছেন, যেখানে শরীফুল রাজের সাথে এত দীর্ঘ একটা সময় কাটানোর পর আপনি এখন দ্বিতীয় স্বামীর সাথে সংসার করছেন, সেখানে আপনার পূর্ববর্তী জীবনের কথাগুলো কি আপনার মনে পড়ছে না? এই কথার উত্তরে পরীমণি জানায়, দেখো, নায়িকাকে বুঝি না, আমি একজন মানুষ এবং মানুষ হয়ে এসেছি, মানুষ হয়ে যেতে চাই। মাঝখানে যা যা হয়েছে তার মধ্যে কোনো রাগঢাক আমি রাখতে চাই না। যেমন এই প্রেম বলো, বিয়ে বলো, বাচ্চা বলো, ডিভোর্স বলো এবং বুড়ো হওয়ার ব্যাপারটা বলো, এই বয়স লুকানো, এটা মানে আমার কাছে অনেক মানে আরোপিত মনে হয়। আমি কোনো কিছু লুকাতে চাই না, আমি যা আমি তাই। পরীমণির এই কথাটি নিতে না পেরে সরাসরি পরীমণিকে ফোন করেন শরীফুল রাজ। চলুন আমরা তাদের কথাগুলো শুনে আসি। তবে হয় না যে আমরা যে নায়ককে নিয়ে শুনেছি এবং সেই নায়কের কথা কিন্তু আমি তোমার মাথায় ঢুকিয়েছিলাম প্রথম, শরীফুল রাজ। হ্যাঁ, তুমি একটা সিনেমায় সাইন করেছিলে এবং সেটা অনেকদিন ঝুলেছিল। তারপর সেটা যখন রিভাইভ হবে তুমি আমাকে বলেছিলে, ভাইয়া স্ক্রিপ্টটাকে একটু দেখে দিবেন। আমি বলেছি যে আচ্ছা, এই নায়কটা চেঞ্জ করা যায় না, কারণ এখন তো যুগ পাল্টেছে। তুমি যখন সাইন করেছিলে তখন হয়তো এই নায়কের একটা ডিমান্ড ছিল, কিন্তু এখন কি আরেক নায়ক হতে পারে না? তুমি বলেছিলে কে? আমি তখন বলেছিলাম শরীফুল রাজ। তুমি বলেছিলে ওকে কেমন, মানে কাজ করে ভালো? বলো হ্যাঁ, তুমি এই ছবিটি দেখো না, সেই ছবিটি দেখো না। নরেটরের কথা আপনি বলছেন। তখন আমি তোমাকে সাজেস্ট করলাম। এক বছর 2 বছর পরে দেখলাম তোমাদের রিলেশন, হ্যাঁ, হুট করে বিয়ে, এবং বিয়ের খবরটি আমরা পেলাম যখন তুমি কনসিভ করেছিলে সেই বিষয়টি। তোমার কি মনে হয় যে বিয়েটা ভুল ছিল? না, আমার জীবন কিছুই ভুল না, সবকিছু একটা অভিজ্ঞতা। আমার মনে হয় তুমি এই কারণে ভুল বলছো না, কারণ তোমার সাথে এখন পূর্ণ আছে। না না, ও না থাকলেও বল, তাহলে অন্য এক্সের নিয়ে কেন বলি না? আমরা কিন্তু শুনি সব থেকে আফসোস কি জানেন, ধরেন আমার সাথে কোনো এক্সের ওই মোমেন্টটা আসে নাই, যেটা কিনা অনেক। পরীমণি যা বলেছেন ঠিকই বলেছেন, আমি তার কথার সাথে একমত। প্রথমে গালাগালির পর্যায়ে চলে যায়, যেই গালিটা আসলে আপনার চরিত্রের উপরে যাবে, খুব ভেতরে যেয়ে লাগবে এবং আত্মসম্মানে লাগবে। একটা করে গালি থাকে না এরকম করে, সেটা হতে পারে 2 অথবা কোনো গালি না। হ্যাঁ, ব্যক্তিত্বে একটা আঘাত। হ্যাঁ, তো ওই রকম আমার সাথে কোনো এক্সেরই আসলে ওই পর্যায়ে যায় নাই। যখন আমার মনে হয়েছে না, বা ওই পক্ষটারও মনে হয়েছে না এটা আসলে আগাবে না, তো আমরা দুজনেই খুব টাফ ছিল। ডেফিনেটলি এটা কঠিন। তুমি কি সংসারটা ধরে রাখতে চেয়েছিলে? পরে বলি। তো দুই পক্ষ যখন আমরা বসলাম যে না আসলে এটা আগানো যাবে না, একটা রেসপেক্টফুল জায়গায় রেখে কিন্তু আমরা ব্রেকআপটা করি। কেন? হয়তো কোথাও দেখা হবে, হয়তো কোথাও দেখা হবে না, কিন্তু কখনো কোথাও ওই নামটা উঠলে এমন একটা কথা আসলে ধুম করে ফ্রেন্ড সার্কেলের মধ্যে থেকে উঠে চলে যাব, এরকম না, যেন সহনশীল একটা জায়গায় থাকে। এই রেসপেক্টটা আসলে সবার কাছ থেকে আমি পেয়েছি এবং সবাইকে আমি দিয়েছিও। যার থেকে সব থেকে বেশি রেসপেক্টটা পাওয়ার কথা, মানে যেই এক্সের কাছ থেকে, যেই প্রাক্তনের কাছ থেকে, তার কাছ থেকে আমি সব থেকে বেশি অপমানিত হয়েছি। এবং তোমার হাজব্যান্ড, এক্স হাজব্যান্ড, হ্যাঁ, আপনারা তো সেটা সবার চোখের সামনেই হলো, কিন্তু সেটা তো হওয়ার কথা ছিল না। এটা তো অনেক সুন্দর করেই হতে পারতো, বিচ্ছেদ তো অনেক সুন্দরও হতে পারতো, রেসপেক্টফুল হতে পারতো, সেটা কেন হয়নি? আমরা শুনি যে এখন তিনি বাচ্চার রেগুলার খোঁজ খবর নেন,
ভরণ পোষণ দেন? তুমি বলো। হ্যালো হ্যালো শোনা যাচ্ছে না? আমি তো শুনতে পাইনি কোথাও। তুমি বলো স্ট্যাটাসটা কি? না উনি আসলে মনে হয় ভুলে গেছেন যে ওনার আসলে বাচ্চা আছে। আমি শিওর উনি ভুলে গেছেন। অনেকেও বলে যে তুমি যোগাযোগ করতে দাও না। শুনেন, এসব কমপ্লেন আসলে বড় হয়ে আমার বাচ্চা ডিসাইড করবে আসলে কোন কমপ্লেনটা আসলে ও নিবে, কোনটা নিবে না, এবং কোনটা আসলে ওর জন্য ধোঁয়াশে এবং ধোঁয়াশার মধ্যে আছে এবং কোনটা ক্লিয়ার। আমি ওর প্রত্যেকটা কথা, ধরেন একটা পাবলিক একটা কথা বললো, সেটাও কিন্তু আমি অনেক ক্লিয়ার করে ওর জন্য রেখে গেছি। যদি আমি আজকেও মরে যাই, ও কিন্তু আজকের থেকে এই অবধি যেগুলো কথা হয়েছে সবগুলো কিন্তু প্রমাণ ও একদম সরাসরি পেয়ে যাবে। আমি ওভাবে ওর কাছে রেখে গেছি। আমার কাজই এটা এখন জীবনের। বললাম না, মাদারহুডে আমি কোনোভাবে ফেল করতে চাই না, Wow. করবও না। তো আমাকে কোনোদিন আঙুল তুলে কথা বলতে পারবে না আমার বাচ্চা। সেটা হচ্ছে, হ্যাঁ, এমন না যে ওর বাবাকে অনেক ডিসরেসপেক্ট করে কথা বলবে বা ওইভাবে আমি ওকে মানে স্পেসটাও দেবে না তুমি। বড় করতেছি বা ওইভাবে আমি কানের মধ্যে ওভাবে নো, আমি একদমই এসব কথা বলি, কিছু বলিই না। সো এই সময় পরিমণি দ্বিতীয় বিয়ে করে একদম ঠিকই করেছে। আমার মতে তারও একজন সাপোর্ট দেওয়ার মতো মানুষ দরকার। আমার বাচ্চাকে নিয়ে যখন আমি টিকা দিতে চাই, ধরেন ভ্যাকসিন, রেগুলার একটা ভ্যাকসিন থাকে না বাচ্চাদের 6 বছর 7 বছর পর্যন্ত, এখন তো 11 বছর পর্যন্ত মনে হয় শুনতেছি। আমি বাচ্চা যেদিন হয় ওই দিনের রেজিস্ট্রেশনে ওর নাম্বার দিতে হয়, একটা ফোন নাম্বার, যেটাতে ওর সমস্ত আপডেট আসে। ও হসপিটালে গেল, হসপিটাল থেকে বের হলো, প্রত্যেকটা কিন্তু SMS ওনার কাছে যায়। তার নামটা নিতে পারতেছি না, খটকা লাগতেছে। কোনো দরকার নেই। এনিওয়ে, হ্যাঁ, আসতেছে না মুখে, বাড়তেছে। আসলে আমি কোনোদিন নাম নিতে চাই না। তো ওই মানুষটার কাছে যায় SMS-গুলো, তো দেখে না যে হসপিটালে SMS দেখতেছে। তো তারপর আচ্ছা, ওর যে বার্থডে গেল, বুঝলাম, আমি এখন কমপ্লেন জানাতে বসি নাই, কিন্তু যখন বলতেছে সবাই যে ওর খোঁজখবর নিতে চায় কিন্তু আমি নিতে দেই না, এটা ভুল জিনিস। উনি না হলে নিতে পারতেছে না, আর নানা কারণে কী হয়েছে না হয়েছে না ভুলে গেছে, যেটা আমি মনে করতেছি। সেটা তো আপনারা জানেন না কেন ভুলে গেছে, কেন এই কথা বলতেছি, এগুলো তো আমি ক্লিয়ার করবো না এখানে, যে উনি আসলে ভুলে যায়। কিন্তু ওনার যে ফ্যামিলি আছে, ওনার ফ্যামিলির তো একটা মাত্র বাচ্চা, প্রথম বাচ্চা এখন অবধি। তো ওনার বাপ মা নাই, ওনার দাদা দাদি নেই, মানে আমার বাচ্চার দাদা দাদি নেই। তারা কেন, নাকি তারাও এক্স হয়ে গেছে? আপনি রক্ত মুছতে পারবেন? এভাবে সম্পর্ক মোছা যায়? তারা কেন একটা ফোন দেয় না স্পেশাল ডেতে, ওর বার্থডেতে, ওর যখন জ্বর হয়, ওর যখন কাশি হয়, যখন অসুস্থ হয়, তখন কেন খোঁজখবর নেয় না? খোঁজখবর নেওয়া মানে তো এই না যে ভরণ পোষণ দাও। আমার বাচ্চার ভরণ পোষণ লাগে না, লাগলে বলিস আমি দিব না, সমস্যা নাই। ভরণ পোষণের জন্য তো আমি আমার বাচ্চাকে ধরেন মানে এটা তো অসম্ভব, ওরা কি ভরণ পোষণ দিবে? কিন্তু একটা আছে না যে আপনি একটা ফোন দিবেন, কথা বলবেন, শুনো তোমার দাদি ফোন দিছে, তোমার দাদা ফোন দিছে, তারা কি হয়েছে? তারাও ভুলে গেছে? আসলে ব্যাপারটাই এরকম। তো এটা নিয়ে আসলে কথা বলে না কমপ্লেনই আসবে। তো ওই মানুষটাকে